এরপরে আসেন কৃষি আয়। কৃষি আইনে খুব বেশি আলোচনার সুযোগ নাই। আমরা শুধু কমন কয়েকটা বিষয় জানবো যে কৃষি বলতে নর্মাল কাল্টিভেশন, আমরা এগ্রিকালচার প্রোডাকশন যেগুলো সেগুলোকে কৃষি বলে গণ্য করব। কৃষির মধ্যে কি কি আসবে, এই আইনে কিছু বিষয়কে এলাবোরেট করে একসাথে ইনক্লুসিভ করা হয়েছে। আপনার তিনের অংশে প্রথমে আমরা যাই। কৃষি বলতে কি বোঝাবে, দেখেন যত ধরনের বিষয় আছে এর বাইরে সাধারণত হওয়ার কথা না। উদ্যান পালন, তার মানে হর্টিকালচার, পশু পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, এটা যেটা আমরা নিয়মিত করি, ধান চাল যে চাষ করি, এটা ভূমির প্রাকৃতিক ব্যবহার। হাঁস মুরগি মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খামার, তার মানে কেউ যদি কুমিরের চাষ করে সেটাও সরীসৃপ জাতীয়, কারণ সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। নার্সারি, ভূমিতে বা জলে যে কোনো প্রকার চাষাবাদ। তাহলে জলে যে কোনো চাষাবাদ বলতে কাঁকড়া চাষ বলেন, মাছ চাষ বলেন, মাছটা আলাদা করে বলাই হয়েছে, তারপরেও যদি আলাদা করে কিছু থাকে। ডিম দুধ উৎপাদন, কাঠ তৃণ গুল্ম উৎপাদন, ফল ফুল মধু উৎপাদন, এটি ইদানিং খুব আসছে। বীজ উৎপাদন, এই সমস্ত কিছু কিসের আন্ডারে আসবে, কৃষির আন্ডারে আসবে। এছাড়াও আছে কিনা সেটা আমরা পরের অংশে যাব, কিন্তু আমরা যখন আয়ের খাত লিখতে যাব সেখানে তাহলে এটা কোন খাতে লিখবো, তাহলে লিখবো আমরা কৃষি খাতের আয়। যখন অ্যাসেসমেন্ট আপনার পাবেন অথবা পরবর্তীতে যখন রিটার্ন তৈরি করার পরে অ্যাসেসমেন্টের অংশে আপনারা যাবেন, তখন দেখবেন যে এখানে আয়ের খাত লিখতে হয়। তাহলে এটাকে আমরা ভিন্ন জায়গায় লিখবো না, এটা কোন জায়গায় লিখবো, এগ্রিকালচার ইনকাম বা কৃষি আয় যেখানে যে খাত সেই খাতে উল্লেখ করতে হবে। আরো দুটো বিশেষ ক্ষেত্র আছে এখানে, এই দুটোই আপনাকে মনে রাখতে হবে, একটা হলো চা আর একটা রাবার। এটার জন্য বিশেষ ক্ষেত্র কেন বলা হচ্ছে, কারণ এই চা এবং রাবার যত্র চাষ করা যায় না। নাম্বার টু হলো চা এবং রাবার চাষ করার পরে হুবহু সেটা বাজারে বিক্রি করা যায় না, এটা প্রসেস করতে হয় নির্দিষ্ট কোনো ফ্যাক্টরিতে, মানে নির্দিষ্ট কোনো মেথড ইউজ করে প্রসেস করতে হয়। যার কারণে বলা হচ্ছে চা এবং রাবারের অর্থের ক্ষেত্রে দুটো অংশ এখানে ঘটবে, একটা ঘটবে বিজনেস ইনকাম আর একটা ঘটবে এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম কিভাবে হবে, বলা হচ্ছে টোটাল যে প্রোডাকশনটা, এই প্রোডাকশন থেকে 60% যাবে এগ্রিকালচারের মধ্যে আর 40% যাবে বিজনেসের মধ্যে। তাহলে এটা শুধু কার সাথে সম্পৃক্ত, এটা শুধু দুটো প্রোডাক্টের ক্ষেত্রে সম্পৃক্ত, একটা হলো চা এবং একটা রাবার। তাহলে আমরা এই স্লাইড থেকে শুধু এই দুটো বিষয় জানলাম। কৃষি আয় বলতে কি বোঝায়, জাস্ট নিচের অংশে 3 নম্বরে পেলাম 40, ধারা 40-এর উপধারা 3-এ। আর 2-এ পেলাম যে চা এবং রাবারের ক্ষেত্রে 60% কৃষি ইনকাম, 40% বিজনেস ইনকাম। আচ্ছা, বিশেষ কৃষি আয় এটা হয়তো এই মুহূর্তে না জানলেও চলছে, যেহেতু আপনার সময় খুব সংক্ষিপ্ত। যাদের আগে থেকে পড়া আছে তারা হয়তো আমরা একটা বই বুলিয়ে চোখ বুলিয়ে নিলে হবে। আমরা একটা ক্যালকুলেশনে যাই, তাহলে এটা ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে, যেখানে আপনি কৃষি চাষ করলেন, কৃষি চাষ করার পরে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হতে পারে এরকম যে আপনি হিসাবটা ঠিক মতো রাখলেন, যে বীজ কত কিনেছেন, ফার্মিং এর ক্ষেত্রে চাষ কত টাকা দিয়ে করেছেন, সেটা লাঙ্গল জোয়াল হোক কিংবা ট্রাক্টর হোক, এখানে মজুরি কত দিয়েছেন, সমস্ত বিষয়ে একটা হিসাব থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে, হিসাব ছাড়া, যেটা সাধারণত হরহামেশাই হয়। গ্রাম অঞ্চলে হিসাব করে চাষবাস করেন এরকম সংখ্যাটা খুবই কম, নাই বললেই চলে, খুবই কম। তো বলা হচ্ছে এই জন্য যে হিসাব যদি সংরক্ষণ করেন তার জন্য একটা ইস্যু, আর হিসাব যদি সংরক্ষণ না করেন তার জন্য একটা ইস্যু। তো আমরা একটু আসি এখানে। হিসাবাদি রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন। বলা হলো যে করদাতা নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করছেন না, হিসাব রাখেন না, এটা আমরা কিভাবে বুঝবো? কেউ তো এসে বলতে পারে যে হ্যাঁ আমি হিসাব রাখছি। কি রাখছো? যে আমার চাষ করতে খরচ হয়েছে 500 টাকা, ছাড় দিয়েছি 200 টাকা, একটা ইস্যু। কিন্তু বলা হচ্ছে নিয়মিত হিসাব রাখছেন না তিনি, তাহলে তার একটা ঘটনা ঘটলো এখানে। খতে বলা হচ্ছে করদাতা এরূপ কোন পদ্ধতি প্রয়োগ করছেন যার ভিত্তিতে করদাতার আয় বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় বলে উপকার কমিশনের নিকট প্রতীয়মান হইতেছে। অর্থাৎ এমন ভাবে তিনি হিসাব রেখেছেন যে পদ্ধতিতে ডেপুটি কমিশনারকে তিনি, মানে এটাকে মেক সেন্স করাতে পারছেন না যে আসলে এটা আদৌ কত টাকার কি বিষয়। কিংবা এমন হতে পারে যে করদাতা হিসাব বা লেনদেনের রেকর্ড রেখেছেন কিন্তু সংরক্ষণ করেন নাই, মানে সেটা রেকর্ড হতো, আপনি যোগফল করেছিলেন কিন্তু সেটা তিনি প্রমাণ রাখতে পারেন নাই, তিনি রেখেছেন কোনো হারাই গেছে, বা এক কথা রেকর্ড গুলো নাই তার কাছে। এরপরে বললো করদাতা যে হিসাব বা লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছেন তা যাচাইযোগ্য নয়, তিনি এমন ভাবে রাখছেন, এমন একটা ফর্দর মতো করে তিনি যোগ বিয়োগ করে রাখছেন, তো এটা সে যাচাইযোগ্য না। তো সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে তার তো বিয়োগ করতে হবে একটা, কারণ পুরো টাকায় তাই তার তো ইনকাম না। যেমন একটা লোক যদি চাষবাস করে 1 বিঘা জায়গাতে, সে হয়তো 20 মণ ধান পেলো,
20 মণ ধান যদি 1,000 টাকা করে মনে হয়, তাহলে 20,000 টাকা, এটা কি তার পুরোটাই ইনকাম? পুরোটা ইনকাম না, কারণ এখানে তো তার অনেক খরচ হয়ে গেছে। তো বলা হচ্ছে যে খরচটা যে হলো, এটা যদি তিনি নিয়মিতভাবে না রাখেন, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট একটা ক্যালকুলেশন, কারণ আমরা বিক্রয় মূল্য পাচ্ছি এটা তো কনফার্ম, সেখান থেকে বাদ দিব সরাসরি 60%। অর্থাৎ যে ভদ্রলোক 1 বিঘা জায়গায় চাষ করলেন, 20,000 টাকা, 20 মণ ধান হলো, 1,000 টাকা মন হলে 20,000 টাকা মন ধান হলো তার, 20,000 টাকার ধান হলো তার। তিনি যদি হিসাব না রাখেন এবং নির্ধারিত পদ্ধতিতে না রাখেন, তাহলে 20 থেকে 60% অর্থাৎ 12,000 টাকা তিনি বিয়োগ করতে পারবেন। করে তিনি দেখাবেন তিনি কত তার কৃষিতে আয় হয়েছে 8,000 টাকা। তাহলে এখানে শুধু এটুকু মনে রাখলে চলবে। যদি এমন হয় যে কৃষি আয় করেন একজন ভদ্রলোক, তার জমি আছে 5 বিঘা, 5 বিঘা জায়গা থেকে তিনি 20,000 টাকা আয় করেছেন গ্রস ইনকাম, তিনি কোনো হিসাবে খাতাপত্র সংরক্ষণ করেন না, সেক্ষেত্রে তার কৃষি আয় কত বলে গণ্য হবে বা কৃষি আয় কত হবে? এই রকম যদি কোনো অঙ্ক আসে, তাহলে সেখানে সরাসরি বাদ দেবেন 60%। বাদ দেওয়ার পরে যে টাকা হবে সেটি আপনার করযোগ্য আয় বলে গণ্য হবে। এই যে এভাবে একটা দেয়া আছে উদাহরণ, খুব কমনলি একটা উদাহরণ, যে 20 একর জমির মালিক, তিনি 22-23 অর্থবর্ষে 12 একর জমিতে নিজে চাষ করেছেন। ও এখানে একটা প্রশ্ন হতে পারে আরেকটা, যে নিজে চাষ করেছেন নাকি তিনি অন্য কাউকে দিয়ে চাষ করিয়েছেন। আমি প্রত্যেকটা ধরে ধরে যাচ্ছি না, কারণ ধরে ধরে গেলে আপনার আসলে অনেক সময় লেগে যাবে। তো যদি এমন হয় যে নিজে চাষ করলে তার একটা ইস্যু, আর যদি নিজে না না করে অন্য কাউকে দিয়ে চাষ করান, তার জন্য আরেকটা ক্যালকুলেশন মেথড। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে দুটো পার্ট হতে পারে। একটা হতে পারে এরকম যে নিজে চাষ করার ক্ষেত্রে তো খরচ বিয়োগ করলেনই, আরেকটা হতে পারে তিনি জমিটা ভাড়ার আকারে দিলেন, কিংবা এমন করে দিলেন যে ঠিক আছে তুমি যা চাষ করবা তুমি সেটা অর্ধেক অর্ধেক নেবা, আধি। আরেকটা হতে পারে এরকম যে তিনি জমি দিলেন, বললেন যে ঠিক আছে তুমি যা চাষ করো করো, প্রতি বছরে আমাকে এখান থেকে 5,000 টাকা করে দিবা। তাহলে আমরা যদি বলি এখানে মেনলি কয়টা হলো, যে নিজে চাষ করা, একটা হলো আধি টাইপের কোনো কাজ, আর একটা হচ্ছে আহ, সরাসরি বর্গা দেয়া, যে তিনি নির্দিষ্ট টাকার বিনিময়ে। তো নিজে চাষ করলে সেখানে কত পার্সেন্ট তিনি বাদ পাচ্ছেন? 60% বাদ পাচ্ছেন। আর যদি বর্গা দেন, সেখানে তো তাতে কোনো খরচ নাই, তো তিনি বললেন যে আমাকে তুমি বছরে 10,000 টাকা দেবা বা 1,00,000 টাকা দিবা, তুমি যা চাষ করো সেটা তোমার ইস্যুস। তাহলে এই 1,00,000 টাকা পুরোটা তার ইনকাম। তো এখানে দেখা যাচ্ছে অনেক সাহেবের জমি ছিল 20,000 টাকা, 20 একর, 20 একরের মধ্যে 12 একর তিনি নিজে চাষ করেন, এবং 8 একর আরেকজন কৃষকের নিকট তিনি বর্গা দিয়েছেন। তো নিজে যে চাষ করেছেন, সেখানে পণ্য যা হয়েছে তার, এই পণ্যের মূল্য হচ্ছে 24 লাখ টাকা। আর 8 একর জমি যে দিয়েছেন বর্গা, সেখান থেকে তিনি পেয়েছেন 8 লাখ টাকা। তাহলে হিসাব এখানে দুইটা, 24 লাখ টাকার এখান থেকে তিনি সরাসরি বাদ দিতে পারবেন কত? 60%। তাহলে কত হয়? 9,60,000 টাকা। আর যেহেতু 8 লাখ টাকা, এটা তার সরাসরি তার ইনকাম, বর্গা চাষ থেকে ইনকাম, বর্গা হিসেবে তার ইনকাম, সেক্ষেত্রে 8 লাখ টাকা পুরোটা ইনকাম তার। তাহলে 8 আর 9,60,000 সব মিলে 17,60,000 টাকা তার আয় বলে গণ্য হলো। তাহলে এখানে দুটো বিষয় পেলাম আবার, একটা হলো নিজে চাষ আর একটা হচ্ছে বর্গা চাষ। এই হচ্ছে কৃষি আয় মেজর কিছু ইস্যুস। আমরা সেশন শেষের দিকে স্যার, আমরা কিছু তার মানে প্রয়োজনীয় আমি পয়েন্ট। স্যার একটা মিনিট ছিল স্যার, আমি যদি বর্গা দিই তাহলে কি আমি জমির ল্যান্ডের বাৎসরিক কোনো ব্যয় আমি এখানে বিয়োজন হিসেবে পাবো না? পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না। শুধু আপনি একটা জিনিস পেতে পারেন, সেটা হচ্ছে তার আপনার যদি ল্যান্ড রেভিনিউ খাজনা দেন, শুধু সেই অংশটা। হ্যাঁ, সেটাও কিন্তু তো, আপনি নিজে কোনো, সেটা পাবো। হ্যাঁ নিজে অংশ, হ্যাঁ নিজে অংশ থেকে কোনো কিছু পাচ্ছেন না, আপনি নিজে কোনো চাষবাস থেকে ওকে বিয়োগ স্যার। করতে পারবেন। ওকে। স্যার, চাষবাস থেকে না কৃষি স্যার, ওই খাতের জমির খরচটা কৃষি তো আছে, আমি সেটাই বলছি। হ্যাঁ জমির খরচ সেটা স্যার আপনি আমার বাদ দেবেন, খাজনা অংশ স্যার, বাদ আমার দেবেন। একটা কোশ্চেন আছে। কৃষি খাতের জি। আয় থেকে কি স্যার টোটাল নিট ইনকামের থেকে কি কোনো স্ল্যাবে বাদ দিতে হবে, না টোটাল 60% পরে যা থাকবে তাই আপনার ট্যাক্স ধার্য হয়ে যাবে? হ্যাঁ সেটার উপরে ধার্য হবে। আপনার ট্যাক্সের স্ল্যাব রেট আপনি তো বাদ দিলেন, যেমন চাকরিতে আপনি বাদ দিয়েছেন কি 1/3 কিংবা 4.5 লাখ টাকা বাদ দিয়েছেন, তাহলে কৃষিতে এসে বাদ দিবেন সরাসরি 60%, যদি আপনি হিসাব না রাখেন। আর যদি আপনি হিসাব রাখেন, তাহলে যতটুকু খরচ করেছেন আপনি সেটাই শুধু বাদ দেবেন। আর ওকে এই স্যার, বাদ ঠিক। দেওয়ার পর যে ইনকামটা হলো, সেই ইনকামটা তো আপনার, শব্দটা হচ্ছে কি, আমরা আজকে পড়ছি হেডস অফ ইনকাম। তো এই সমস্ত আয়গুলো আমরা যোগ করব, করার পরে সেখান থেকে আমি তখন স্ল্যাবে চলে যাব। আমরা স্ল্যাবের ইস্যু কিন্তু এখন যাব না, আমরা জাস্ট ইনকাম বের করছি। হয়তো আমরা দু একটা উদাহরণ দেখলাম প্রথমে চাকরির ক্ষেত্রে, কিন্তু মেইনলি ওইটা উদাহরণের যে পরের অংশ, অর্থাৎ যে যোগফলটা করার পরে 0%, 5%, 10% বাদ দিলাম, হিসাব করলাম, এটা করব না, এটা করব শেষের দিকে। যে মেইনলি আমরা এখন ঠিক আগে আছে স্যার। যোগফল করছি, তার আপনার ইনকাম কত হচ্ছে। ওকে, স্যার আমরা স্যার এরপরে যাই। স্যার
এই আমাদের আমরা শেষ উদাহরণ অঙ্ক যদি আসে, যে ধরুন 22-23 স্ল্যাব গুলো চেঞ্জ হয়েছে, 24-25 আর 22-23 স্ল্যাব এক না, কিন্তু হ্যাঁ কোশ্চেনে যদি উদাহরণ আসে 22-23 অর্থ বছরে, তখন কি আমরা হ্যাঁ পুরাতন স্ল্যাব অনুসারে ট্যাক্স ধার্য করবো না রাইট 24-25? রাইট, তখন পুরাতন হিসেবে ধার্য করতে হবে। তবে আশ্বস্ত করা যায় যে সাধারণত এগুলো পুরাতন স্ল্যাবে আপনার ধার্য করতে দেবে না, মানে হয়তো কোশ্চেন এইভাবে না থাকার সম্ভাবনা বেশি। সাধারণত সাধারণত যেটা কারেন্ট ইয়ারের রেটটাই আপনার থাকে। কারণ আপনি যদি রেট মুখস্থ করতে হয় তখন দেখবেন আপনি গুলাই ফেলবেন, যার জন্য আগেরটা মনে থাকলে ভালো। সাধারণত কোশ্চিনে থাকে যে রানিং ইয়ারটাই থাকে, হ্যাঁ, যে 24-25-এর যে রেট সেটাই থাকে। কারণ সময় সংক্ষিপ্ত, এখন আসলে কেউ যদি পড়তে পারে দ্যাটস গুড, আর না হলে এটা ম্যাক্সিমাম সময়। এবং আরেকটা বিষয় বলে নেই, যদি এরকম উল্লেখ না থাকে যে তিনি কর বর্ষে আয় কোন কর বর্ষে আয় করেছেন, তাহলে ধরে নেবেন তিনি 23-24 কর বছরে আয় করেছেন, অর্থাৎ 24-25-এ রিটার্ন দিচ্ছেন, এটাই ধরে নেবেন আপনি। এমন কোশ্চেন আসতে পারে যে সরাসরি বললো যে তিনি বেতন হাতে এত আয় পেয়েছেন, চাকরি হতে কৃষি হতে এত আয় পেয়েছেন, আপনি এখন কর পরিগণনা করুন। এখানে যদি কোনো কর বছর না থাকে তাহলে আপনি 24-25 যে কর বছর রানিং চলছে সেই রেটই ধরবেন আপনি। আমি বুঝতে পারছি? হ্যালো, যিনি জিজ্ঞেস করছেন আপনি ক্লিয়ার হয়েছেন? স্যার, থ্যাংক ইউ যে স্যার। প্রশ্ন, হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, এরপর আমরা আসেন বিজনেস ইনকাম। এই সেকশনটা অনেক বড়, তুলনামূলকভাবে অনেক বড়। আমরা এত দূর যাব না, কারণ আমাদের যেহেতু টাইম বাউন্ড আছে 2 আওয়ার্স, আমরা 2 আওয়ার্সের মধ্যে চেষ্টা করবো শেষ করার জন্য। কিছু অংশ থাকলে আমরা তো সর্বোচ্চ কিছু সময় নিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আপনি ইনকাম ফ্রম বিজনেস, এইটা ব্যবসা বলতে কি বোঝায়, এটা আমরা পাবো কোথায়? এটা কি সরাসরি ধারায় পাবো, মানে ব্যবসা হতে আয়ের ধারায় পাবো, না কোথায় পাবো? তো বলা হচ্ছে না, এটা আমরা যে কোনো সংজ্ঞা সংক্রান্ত ইস্যুগুলো কোথায় পাবো? ধারা 2-এ পাবো। তো ধারা 2-এ মোট সাবসেকশন কতগুলো ছিল প্রথমে বলছি? 93, 93টা ধারা উপধারা আছে। তো উপধারা 70-এ বলা হচ্ছে ব্যবসা বলতে কি বুঝাবে। তো আমি আর বিস্তারিত না বলি, শুধু নিচে একটা অংশ দেখেন, ঘ নাম্বার, বলা হচ্ছে যে কোনো পেশা বা বৃত্তি এটিও ব্যবসার অন্তর্ভুক্ত হবে। এটা দ্বারা কি বোঝায়? যেমন ধরেন আপনি পরীক্ষা দেবেন, ট্যাক্স লয়ার হিসেবে কাজ করবেন। যখন আপনার রেজাল্ট হলো, আপনি কাজ শুরু করলেন, সেক্ষেত্রে হতে পারে দুটো ঘটনা। কোন একটা ট্যাক্স কনসালটেন্সি ফার্মের সাথে আপনি ইনভলভ হলেন, এবং ফার্মের যিনি কর্ণধার বা ম্যানেজমেন্টের দায়িত্বে, তারা বললেন ঠিক আছে তুমি আমাদের এখানে সময় দেবা, মাস শেষে তোমাকে 20,000 টাকা করে দেবো, 50,000 টাকা দেবো, ধরেন একটু বেশি দিলে 50,000 টাকা করে মাস শেষে দেবো। তাহলে এই আয়টাকে কি বলবেন? এই আয়টা এখন হচ্ছে আপনার চাকরি হতে আয়। কিন্তু যদি এমন হয় আপনি নিজে একটা ফার্ম খুলে বসেছেন অথবা আপনি একটা ব্যবসা শুরু করেছেন, সেক্ষেত্রে কি হবে? সেটিকে বলা হচ্ছে তখন বিজনেস বলা হবে। আরো একটা উদাহরণ বলি, আপনি একজন ডাক্তার চিকিৎসক, আপনি সরকারি চাকরি করেন, দিন শেষে আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে বা একটা ক্লিনিকে সার্ভিস দেন। সার্ভিসটা যদি এমন হয় যে সেই ক্লিনিকে বলা হলো যে আপনি প্রতিদিন আসবেন, মাস শেষে আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে, তাহলে এটি তার চাকরি আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। আর যদি এমন হয় তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে যে একটা রুম পেলেন, তাকে একটা রুম দেওয়া হলো এবং তিনি নিজের মতো করে পেশেন্ট দেখেন, প্রতি পেশেন্ট থেকে 500 টাকা করে নেন, মাস শেষে বা বছর শেষে দেখা যাচ্ছে তিনি সব মিলে 1,000 পেশেন্ট দেখেছেন, বা মাস শেষে তিনি 50 জন দেখেছেন বা 100 জন দেখেছেন। এই যে দেখলেন, এই ক্ষেত্রে তার এই আয়টা হবে বিজনেস ইনকাম। আমি এটুকু ক্লিয়ার করতে পেরেছি কিনা আপনাদের কাছে, যে একই ব্যক্তি একই কাজ করছেন, কিন্তু কাজের ধরনের কারণে দুটো খাতে চলে যাচ্ছে। যখন আপনি মাস শেষে বেতন আকারে পাচ্ছেন সেটা বেতন খাতে যাবে, আর যখন বেতন না আপনি নিজে রিসিভ করছেন, আপনি ট্যাক্স লয়ার, আপনি একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনি তাকে হেল্প করলেন, রিটার্ন প্রিপেয়ার করে দিলেন, হিয়ারিং এ গেলেন, সবকিছু মিলে তাকে বললেন যে আমাকে এত টাকা পে করতে হবে, তাহলে এই টাকাটা হচ্ছে আপনার জন্য বিজনেস ইনকাম। আচ্ছা, বাদ বাকি অন্যান্য ব্যবসা তো এটা আপনি জানেনই, বুঝবেন, এগুলো নিয়ে ঝামেলা নাই। আমরা বিজনেসের ক্ষেত্রে এটা একটু জটিল হতে পারে, আমরা একটা সময় না নেই, কিছু বিয়োজনের ইস্যু থাকবে। ব্যবসা আয় যেটা হলো আপনার সেম ইস্যু, এখান থেকে কিছু বাদ দিতে পারবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা খাতেরই আয়ের প্রেক্ষিতে কিছু বিয়োজন আছে, কিছু না কিছু বিয়োজন আছে শর্ত সাপেক্ষে। তো এখানে ব্যবসার ক্ষেত্রে কিছু বিয়োজন করতে পারবেন। যদি আপনার বিজনেসটা হয় এমন যে আপনি কেনা বেচা করেন, সেক্ষেত্রে আপনি কি বাদ দেবেন? বলা হচ্ছে কাঁচামাল মজুদ, ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা নিমিত্তে নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ব্যয়। আমরা জাস্ট এটুকু মেইনলি রাখি, অন্যগুলো না হলে আমরা এটা হয়, সাথে অবলোপিত মজুদ ব্যয়, এগুলো আমরা বাদ দিতে পারবেন। এরপরে কি বাদ দিতে পারবেন? শুল্ক কর, পৌর কর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর, এগুলো বাদ যাবে।
আমরা বিস্তারিত না নেই, মেরামত সংরক্ষণ ব্যয়, বিজ্ঞাপন প্রচারণা ব্যয়। এখানে একটা প্রশ্ন আসবে যে এই যে ব্যয়গুলো বলা হলো, সবগুলো ব্যয় কি যা করব সবই বাদ যাবে? বলে না, কিছু ব্যয় আছে যে এটার মধ্যে আমার লিমিটেশন করে দেওয়া আছে। যেমন ধরেন নিচে যেটা বললাম, ইও নাম্বারে বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ব্যয়। আমার একটা ফার্ম আছে, ফার্মে ধরেন আমি ব্যবসা করি, ব্যবসা করে আমার যা ইনকাম হয়েছে পুরো টাকায় আমি বিজ্ঞাপনে ব্যয় করছি। তাহলে এটা করতে পারবো কিনা, বা এই টাকা পুরোটাই আমার বাদ যাবে কিনা, এটার জন্য আমি আবার পরবর্তী আরেকটা সেকশন বলা হয়েছে। তাহলে শুধু মেনলি মনে রাখি, এটা হচ্ছে সাধারণ অনুমোদনযোগ্য ব্যয়, মানে বিয়োজন। অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন, মানে কমনলি এটা বিয়োজন। তবে এর বাহিরেও কিছু বিয়োজন থেকেও আবার বাদ যাবে না, অর্থাৎ বাদ কিছু দেয়া যাবে না, সেটার জন্য আরেকটা শর্ত বলা আছে। সাধারণ বিয়োজনের মধ্যে আরো কিছু আছে, কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, প্রতিনিধিদের সম্মেলন, হোটেল আবাসন বাবদ ব্যয়, যাতায়াত ভ্রমণ বাবদ ব্যয়, এই বিভিন্ন ধরনের ব্যয়। যেমন নাম্বারে আসছে কি, আপ্যায়ন বাবদ ব্যয়। এখন আপনি যা ইনকাম করেন, দেদারসে আপনার ফ্রেন্ড সার্কেল আসছে, তাদেরকে খাওয়াচ্ছেন, বা সেটা আবার বিজনেস ইনকাম থেকে লস মাইনাস করতেছেন, এটা পারবেন কিনা, বলছে না, এটার জন্য কিছু ক্লজ আছে, এটার জন্য আমি আবার আলাদা সেকশন দেখতে হবে। তাহলে সাধারণ ব্যয় হচ্ছে এগুলো। এখান থেকে আবার বিশেষ কিছু বিয়োজন আছে। এই যে দেখেন, কতিপয় বিয়োজন অনুমোদন যোগ্য না হওয়া। তাহলে আগের সেকশনটা ছিল কি, বাদ যাবে। 49 নম্বর ধারা কি বলা হয়েছে, আমরা এটা খুব একটু সূক্ষ্মভাবে বোঝার বিষয় আছে এখানে, যে 49 নম্বর ধারায় বলা হচ্ছে বাদ যাবে, আয় থেকে বাদ দেবেন। কিন্তু 55তে এসে বলছে হ্যাঁ বাদ দেবেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বাদ দিতে পারবেন না। কতটুকু বাদ দিতে পারবেন সেটা এখানে বলা হয়েছে। যেমন ধরেন, সবগুলো বলতে সময় লাগবে, আমরা জাস্ট এটুকু দেখি। নাম্বারে দেখেন, আপনি একটা কোম্পানি জব করেন, কিন্তু কোম্পানি তো একটা রিটার্ন সাবমিট করতে হবে। তিনি কোম্পানিতে তার এমপ্লয়ীদেরকে পারকুইজিট আকারে কিছু টাকা দিতে পারেন, কিন্তু কত টাকা দেবেন, কত টাকা পর্যন্ত তিনি দেওয়ার এখতিয়ার রাখেন। এখানে দেখেন, ধারা 32-এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত 10 লক্ষ টাকার অতিরিক্ত যে কোনো অঙ্ক, তবে শর্ত থাকে যে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীর জন্য অর্থ প্রদানের ক্ষেত্রে এই ধারা কোনো কিছু প্রযোজ্য হবে না। তাহলে সাধারণত কোনো কর্মচারীকে আপনি দিতে পারবেন কত, পারকুইজিট বাবদ 10 লক্ষ টাকা। এর বেশি যদি আপনার কোম্পানি কাউকে দেওয়া হয় পারকুইজিট আকারে, তাহলে আপনার অ্যাকাউন্টস থেকে এটা বিয়োগ করতে পারবেন না, অর্থাৎ খরচ বলে দাবি করতে পারবেন না। পারবেন কত টাকা, 10 লক্ষ টাকা। এটা কোনো কর্মচারীকে, এটা কিন্তু আবার সব কর্মচারী মিলে 10 লাখ না, একজন কর্মচারীকে পারকুইজিট বাবদ 10 লাখ টাকা দিতে পারবেন। তবে যদি এমন হয় সরকার কখনো কোনো গেজেট করলো যে হ্যাঁ এত টাকা তাদেরকে প্রদান করো, তাহলে সেটা আবার দিতে পারবেন, সেক্ষেত্রে আবার ঝামেলা হবে না। যদি না করে থাকেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দেওয়া যাবে 10 লাখ টাকা। অর্থাৎ এটা কিন্তু আপনি কার সেন্স থেকে চিন্তা করছেন, আপনি ব্যবসায়ী সেন্স থেকে চিন্তা করছেন। কোম্পানি একটা ব্যবসা, তো তার সেন্স থেকে, অথবা একটা আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার সেন্স থেকে আপনি এই হিসাবটা করবেন। এরপরে আসেন কিছু বিষয় আমরা দেখি সবগুলোর ক্ষেত্রে। বিদেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজন হতে পারে, ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ করলেন, হতে পারে। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে 6 নম্বরে আসে, ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত ব্যবসায়িক টার্নওভার, শব্দটা কি আসছে, টার্নওভার, এখানে কিন্তু আয় বলে নাই। টার্নওভার মিন্স আপনি জানেন অল কাইন্ড অফ রিসিট, শব্দটাকে আপনি যদি এক্সপ্লেন করেন, টার্নওভার মিন্স অল কাইন্ডস অফ রিসিট। সেটা আপনার বিক্রয়, সেটা আপনার অন্য কোনো প্রাপ্তি, অন্য কোনো ইন্টারেস্ট বা প্রফিট প্রাপ্তি, সবকিছু মিলে টার্নওভার। এই টার্নওভারে কত পার্সেন্ট আপনি ব্যয় করতে পারবেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, 0.5%। এর বেশি যদি ব্যয় হয়ে যায়, তাহলে সেটি আপনি বিয়োজন করতে পারবেন না। এরপরে আগেটা বললাম, আপ্যায়ন ভাতা, আপ্যায়ন বিয়োগ করতে পারবেন, কিন্তু কতটুকু পারবেন, এই পার্টগুলো প্রয়োজন। আমি এই সেকশন 55 খুব ইম্পর্টেন্ট, এবং সেকশন 55 এর মধ্যে কয়েকটা ইস্যু আপনি মনে রাখবেন, কারণ এটা অঙ্কের সময় যদি ব্যবসায় আসে, সেক্ষেত্রে এই জাতীয় কিছু অংশ জুড়ে দেওয়া হয়। বিশেষ করে কয়েকটা অংশ আমি আবার শেষের দিকে আবারও বলবো যে কয়েকটা অংশ বেশি জরুরি। আপ্যায়ন ব্যয়টা মনে রাখতে হবে, যে আপ্যায়ন ব্যয় বা ব্যয় বিয়োজন ব্যতীত নিরুপিত ব্যবসায়ের প্রথম 10 লক্ষ টাকার 4%, আর 10 লক্ষ টাকা বাদে পরবর্তী যত অংশ আছে 2%। এই শব্দটা কি আসছে, 6 নম্বরে বলা ছিল টার্নওভার, আর বর্গীয় নাম্বারে কি আসছে, ব্যবসার আয়। আয়ের যদি প্রথম 10 লাখ টাকা হয়, ধরেন আপনি 10 লাখ পর্যন্ত আপনার ইনকাম হয়েছে, তাহলে 10 লাখ টাকার 4% পর্যন্ত, অর্থাৎ 40,000 টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন আপ্যায়ন বাবদ। লোকজন আসছে, ব্যবসায়িক ক্লায়েন্ট আসছে, তাদেরকে খরচ করতে পারলেন। যদি ইনকাম 10 লাখ হয়, তাহলে 40,000 পর্যন্ত। কিন্তু যদি আপনার খরচ 50,000 টাকা হয়ে যায়, তাহলে আপনার খরচ ওই 40,000ই করতে হবে। 10,000 টাকা আপনি আয় আয় থেকে বিয়োগ করতে পারবেন না।
আর যদি কম হয় সেটা তো পারলেনই, এটা বলছে এটা এটা এত টাকা পর্যন্ত পারবেন আপনি। আচ্ছা, এরপরে কি বললো, আপ্যায়ন ব্যয় বিয়োজন ব্যতীত নির্মিত ব্যবসায়ের প্রথম 10 লক্ষ টাকা বাদে পরবর্তী অঙ্কের, এর চেয়ে বেশি যদি আপনার ইনকাম হয় তাহলে পরবর্তী অঙ্কের উপর আবার 2%, সবটা করতে পারবেন না 2%, যার জন্য বর্গীয় জ নম্বরটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস। যারা এই ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত অঙ্ক অনেক সময় আসে, তো ফ্রি স্যাম্পল, স্যার একটু ফ্রি স্যাম্পল। ইন্টারাপ্ট করছি প্লিজ, যদি কিছু মনে না করেন। স্যার এই যে অনুমোদনযোগ্য যে খরচগুলো আছে, হ্যাঁ, আপনি যেগুলো জি। দেখাইলেন পার পার্সন, এগুলো কি হুম। স্যার মধ্যে যদি থাকে তাহলে কি উৎস কর্তন আমাকে দিতে হবে, না এটা বাদ দিয়ে পরবর্তী যদি অবশিষ্ট থাকে তা আমাকে উৎস কর্তন করতে হবে স্যার? এটা যদি আমাকে উৎসে একটু কর clear কর্তন করতেন। হ্যাঁ প্লিজ, বুঝতে পারছি। উৎসে কর্তনের বিষয় হচ্ছে যখন সরবরাহ সংক্রান্ত ইস্যু, আপনার উৎসে কর কর্তনের অত নিশ্চয়ই একটা স্লাইড পাবেন আপনি পরবর্তীতে, শুধু উৎসে কর কর্তনের ইস্যু রাখেন হোয়েন মেক পেমেন্ট। উৎসে কর্তনের একটা কমন ফর্মুলা মনে রাখতে হবে, এটা হোয়েন মেক পেমেন্ট, যখন টাকাটা পরিশোধ করা হয়, যত টাকা পরিশোধ করা হলো সেই টাকার উপরে আপনি উৎসে কর কর্তন করবেন। উৎসে কর্তন, এটা মাথায় রাখতে হবে, এটা কার কর্তন, একটা হলো উৎসে কর সংগ্রহ আর একটা হচ্ছে উৎসে কর কর্তন। উৎসে কর কর্তনটা করা হয় যখন কাউকে পরিশোধ করা হয় সেখান থেকে। যেমন ছোট করে শুধু বলে নেই, আপনি কারো কাছ থেকে সাপ্লাই নিয়েছেন, সাপ্লাই নিলেন 100 টাকার কোনো সাপ্লাই, আইনে বলা হচ্ছে সাপ্লাই নিলেন যে 100 টাকা, এখান থেকে 5% আপনি কেটে রাখবেন। এই 5% টাকাটা কার টাকা, এর মালিককে? মালিক হচ্ছে যিনি আপনাকে মালামাল সরবরাহ করলেন। জি কাটবেন স্যার। আপনি আপনার কোম্পানির আকারে, কিন্তু টাকাটার মালিককে? মালিক কিন্তু হচ্ছে যিনি সরবরাহ করলেন। তার মানে এখানে কিন্তু জি উৎসে স্যার। করের ইস্যুটা আসছে না। ঠিক আছে? উৎসে কর জি স্যার। আসবে ওই টাকাটা, ওই যে 5 টাকা কাটলেন, যার কাছ থেকে কাটলো সে পরে ক্রেডিট দেখাবে। আপনার কোম্পানি থেকে কিন্তু এটা উৎসে কর্তন না, এই টাকার মালিক হচ্ছে যিনি সরবরাহ করেছেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। ওকে, ওকে। এরপরে বর্গীয় ঝ নাম্বারটা দেখেন, ফ্রি স্যাম্পল। এটা ফার্মেসির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ হয়। তো ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে কয়েকটা ইস্যু হতে পারে। মেইনলি যদি আমরা ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে হয়, সেখানে বলা হচ্ছে দেখেন, সরি অতে বলা হচ্ছে 3টা অংশ। ব্যবসায়িক টার্নওভার 5 কোটি পর্যন্ত 2%, টার্নওভার 5 কোটি টাকা অধিক হলে 10%, 10 কোটি টাকা, 5 কোটি টাকা অধিক কিন্তু 10 কোটি টাকা নিচে তাহলে 1%, এবং 10 কোটি টাকার অধিক যদি হয়, টার্নওভার শব্দটা মনে রাখতে হবে, টার্নওভার, তাহলে 0.5%। এটা হচ্ছে আপনি বাদ দিতে পারবেন এই পর্যন্ত, পুরো টাকা বাদ দেওয়া যাবে না। ফ্রি স্যাম্পল দিয়ে যদি আমি সব, মানে আমি দানবীর, আমি চ্যারিটি করছি পুরো টাকা দিয়ে স্যাম্পল করছি, তাহলে দিতে পারবো না। আয়কর আইনে আমার এখানে বার দেয়া আছে। সেম ইস্যুস যদি ব্যবসায়িক টার্নওভার, মানে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে হয়, খাদ্য প্রসাধনী এবং সুগন্ধি জাতীয় মানে পারফিউম সংক্রান্ত কোনো ইস্যু হয়, তাহলে এই রেটটা ইউজ করতে হবে। আমি আর বিস্তারিত বললাম না, এটাও আপনার ইম্পর্টেন্ট ইস্যু। বিশেষ করে ফ্রি স্যাম্পল পার্টটা একটু মনে রাখতে হবে, এটা অনেক সময় অঙ্কে আসে। আরো একটা আসে ইও নাম্বার পার্টটা, বিজ্ঞাপন। আমি প্রথমেই বলছি বিজ্ঞাপন করে পুরো টাকা খরচ করতে পারবো কিনা, বলা হচ্ছে না, বলা হলো ব্যবসায়িক টার্নওভারের 0.5%। এখন আমরা এই 55 নম্বরে একটা ছোট সামারি করি। 55 নম্বরে আপনি মেইনলি মনে রাখবেন ঘ, পারকিউজিটের অংশটা। 55 মনে রাখতে হবে চ নাম্বার, ইও এবং চ দুইটাই, ইও চ ছ বর্গীয় জ। তাহলে এখানে বসলো ঘ, ইও চ ছ বর্গীয় জ, ঝ, এরপরে হচ্ছে ইও। স্যার এই চটা কয়টা একটু মনে রাখলে, বলবেন, চটা? কোনটা চ? চ চ। আচ্ছা, চটা, আচ্ছা। বাংলাদেশে নিবন্ধিত নহে, এটা প্রথম কথা হচ্ছে এখানে আপনার নিজস্ব কোম্পানি নয়, এটা হলো বিদেশি কোম্পানি। বাংলাদেশে নিবন্ধিত নহে এরূপ কোন কোম্পানি কর্তৃক নির্বাহিত হেড অফিস খরচ বা ইন্ট্রা গ্রুপ ব্যয়। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত নয়, অর্থাৎ মাদার কোম্পানি এখানকার না, তার কোনো সিস্টার কনসার্ন কোনো কোম্পানি বা তার কোনো ব্রাঞ্চ অফিস এখানে। তো খেয়াল রাখতে হবে, আপনি যারা বিজনেস প্রসেস সাথে সম্পৃক্ত বা অনেকে বিজনেস গুলো জানেন, যে হেড অফিস যখন কোনো কিছু মেনটেন করে তাকে একটা পে করতে হয়। তাহলে শব্দটা কি আছে এখানে, বাংলাদেশে নিবন্ধিত না হয়ে এরূপ কোনো কোম্পানি কর্তৃক নির্বাহিত হেড অফিস বা ইন্ট্রা গ্রুপ ব্যয়, তা যে নামে অভিহিত হোক না কেন, এর ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নেট ব্যবসার মুনাফার 10% অতিরিক্ত ব্যয়। প্রশ্ন হচ্ছে ধরেন রেবেন গ্রুপ, তিনি বাংলাদেশে বিজনেস করেন, তার মেন কোম্পানি ফ্রান্সে। তো সে গ্রুপ যখন বাংলাদেশে বিজনেস শুরু করলো, বলা হলো তার হেড অফিস যে ব্যয় আছে, হেড অফিসের জন্য প্রতি মাসে তাকে কিছু টাকা পে করতে হবে। এই টাকা যে পে করবেন, এই টাকা আপনি কতক্ষণ পর্যন্ত পে করতে পারেন? আপনার ব্রাঞ্চ অফিস থেকে 10% পর্যন্ত। কিসের 10%? বিজনেসের নেট মুনাফার। এর বেশি যদি হয়ে থাকে
তাহলে আপনার ওইটা সিস্টার কনসার্ন যে ব্রাঞ্চ তার অডিট রিপোর্টে প্রতিফলিত হবে এবং এই টাকাটা বিয়োজন সুবিধাটা পাবেন না। এটা মেইনলি যখন কোনো কোম্পানির হেড অফিস বিদেশে অবস্থিত হয় সেক্ষেত্রে। এখন হয় এই কয়টা অংশ এই এই পার্ট থেকে জানলে আপাতত চলবে। আরেকটা পার্ট খুব বেশি জরুরি, খুবই বেশি জরুরি, ড নাম্বার, ডালের ড যেটা সর্বশেষ এখানে ঠ এর পরে ড। কাঁচামাল বাবদ যে কোনো অঙ্কের পরিশোধ ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হয়ে অন্য কোনো মাধ্যমে পরিশোধ হয়ে থাকলে 5 লক্ষ টাকার অতিরিক্ত পরিশোধিত অঙ্ক ঠ, ট, ঢ এবং ড ব্যতীত অন্য সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে 50,000 টাকার অতিরিক্ত অঙ্ক ব্যাংক পরিশোধিত না হয়ে থাকলে উক্ত অর্থ। তাহলে এখানে কিন্তু এটা মেজর ইস্যুস। আমি বলবো যে এই পর্যন্ত যে কটা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই ড নাম্বার। তাহলে কাঁচামাল বাবদ কোনো বিষয়ে আপনি ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হয়ে কত টাকা পর্যন্ত সুবিধা পাবেন ব্যাংকে না হওয়া পর্যন্ত বিষয়ে 5 লক্ষ পর্যন্ত। আর যদি কাঁচামাল ব্যতীত অন্য যে কোনো ইস্যু ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন সুবিধা পাবেন 50,000। এর বাইরে যা হবে না কেন এটা যদি আপনি খরচ বলে দাবি করেন তাহলে যখন অ্যাসেসমেন্ট হবে সেখান থেকে বিয়োজন সুবিধা পাবেন না। খুবই সেন্সিটিভ ইস্যুস ড নাম্বার, এটা মনে রাখবেন। এই কটা হলে আপাতত চলবে। আর এটা খুব এখানে কমন 5 একটা। লক্ষ টাকার কথা, আর এখানে 5 হ্যাঁ, লক্ষ টাকার কথা উল্লেখ করেছে, এখন এক্ষেত্রে কি প্রত্যেকটা সাপ্লায়ারের ক্ষেত্রে 5 লক্ষ না টোটাল 5 লক্ষ? এখানে একটা প্রশ্ন, এখানে বলা হচ্ছে মানে সরাসরি বলা হচ্ছে 5 লক্ষ টোটাল সাপ্লাইয়ের ক্ষেত্রে। এটা একটা খুব কনফিউজিং ইস্যুস অনেকে হয়ে থাকে। টোটাল, টোটাল, হ্যাঁ, আপনি সারা বছরে এক কথায়। এবং অন্য ক্ষেত্রেও তাই, যদি তাই না হতো তাহলে তো আপনার কোনো সাপ্লাই হতো না, মানে দেখবেন ম্যাক্সিমাম সাপ্লাই হতো 4,99,000 পর্যন্ত করে দিত। বুঝতে পারছেন? এটা যেন ব্যাংকিং ট্রানজাকশনটা পরিশোধ হয় যার কারণে এটা করা। ঠিক আছে? এটা সারা বছরেরটা, অর্থাৎ এক বছরে আপনার সব মিলে 5 লাখ, আর একটা হচ্ছে অন্যান্য বিষয়ে 50,000। এরপরে আসেন ছোট্ট একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। আহ, এরকম কোনো অঙ্কই থাকতে পারে, বড় অঙ্ক হলে তারা তো আপনার পরিপত্র বা অন্য কোনো ভাবে দেখে নেবেনই। যে দেখেন এখানে যে আনন্দ সাহেব তিনি একটা ব্যবসা করেন। কোথায় ব্যবসা করেন তিনি? ঝিনাইদহ জেলার কালীগঞ্জে। তো তার বিক্রয়টা তিনি জানছেন যে এক বছরে তার বিক্রয় হয়েছে কত, 30 লাখ টাকা। তাহলে আমরা প্রথমেই আমরা জানছিলাম কি বিয়োজন করতে পারবো। তো বলা হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে তিনি কি কি বিয়োজন করতে পারেন। প্রথম নাম্বার পার্ট হলো বিক্রিত মালামালের ক্রয় মূল্য বিয়োজন করা যায়। ক্রয় মূল্য তার কত ছিল? 24 লাখ টাকা। এছাড়া তিনি কর্মচারীর বেতন দিয়েছেন 5,000 টাকা করে, 60,000 টাকা। এর বাইরে তিনি কি দিয়েছেন? ইলেকট্রিসিটি বিল দিয়েছেন, দোকান ভাড়া দিয়েছেন, ট্রেড লাইসেন্স, নবায়ন ফি, এই সংক্রান্ত ফি সবকিছু মিলে খরচ হচ্ছে আরো 1 লাখ টাকা। আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার বাবদ ক্রয় করেছেন 40,000 টাকা। এখন তার আয় কত হবে? করযোগ্য আয়। তো বলা হচ্ছে প্রথমে আমরা আসবো তার বিক্রয়, এটা তো আমরা ফিক্সড পেয়েছি। এরপরে ক্রয় মূল্য এখান থেকে বাদ দিতে পারবো। বাদ দিতে পারলে কত হচ্ছে আমার? 24 লাখ টাকা বাদ দিলে 6 লাখ টাকা থাকে, অর্থাৎ তার গ্রস মুনাফা হলো এখানে 6 লাখ টাকা, নট নিট মুনাফা, এটা গ্রস মুনাফা। এর বাইরে তিনি আরো কি খরচ হয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তার স্যালারি দিতে হয়েছে 60,000 টাকা, কারেন্ট বিল অন্যান্য সংক্রান্ত বিল দিয়েছে 1 লাখ টাকা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, দেখেন 40,000 টাকা তিনি একটা ফার্নিচার কিনেছিলেন। তো ফার্নিচার কিনলে এটা কি তিনি তার নিট ইনকাম থেকে বাদ দিতে পারবেন? বলে না, এটা নিট ইনকাম থেকে বাদ যাবে না। এটা তার পরবর্তীতে অর্থাৎ তিনি ট্যাক্স পে করার পরে যে ইস্যু সেখান থেকে তিনি অবচয় ভাতা দাবি করতে পারেন। এটাই একটা ইস্যুস। আমরা দেখি তাহলে কি হলো, তার 1,60,000 টাকা বাদ গেলে, তার 6 লাখ টাকা থেকে 1,60,000 বাদ দিলে 4,40,000 টাকা। এরপরে তিনি যে একটা অংশ পাবেন সেটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওই যে আমি মাঝখানে আপনাদের দেখিয়েছিলাম যে সাধারণ বিয়োজনের মধ্যে একটা অংশ কিছু ডেপ্রিসিয়েশন ছিল। ডেপ্রিসিয়েশন বলতে কমনলি যদি বলি, এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে ওয়ার্ড, সেটা হচ্ছে অবচয়। অবচয়টা কি? যেমন ধরেন আপনি আজকে একটা কম্পিউটার কিনলেন, এই কম্পিউটার যদি আমি পরের দিন বিক্রি করতে যান বা পরের বছর বিক্রি করতে যান, ধরে নেন আপনি 1 লাখ টাকায় কম্পিউটারটা কিনেছেন, পরের বছরে যদি বিক্রি করতে যান হয়তো আপনি 1 লাখ টাকার পাবেন না, হয়তো দাম হয়ে যায় তখন 80,000 টাকা। আপনি একটা ফার্নিচার কিনেছেন আজকে 50,000 টাকা দিয়ে, কালকে বিক্রি করতে গেলে বা বছর শেষে বিক্রি করতে গেলে দাম হয়ে গেল হয়তো 40,000 টাকা। এই যে দাম কমে যাচ্ছে, এই দাম কমে যাওয়ার পার্টটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। দাম যে কমে গেল এটা আমি কিভাবে কাউন্ট করব? তো আয়কর আইনের তফসিলে বলে দেওয়া আছে এখানে থার্ড শিডিউলে যে কোন প্রোডাক্টের কত টাকা আপনি অবচয় দাবি করতে পারবেন। অর্থাৎ নিজে নিজে ধারণা না করে আইনের মাধ্যমে আপনি কত টাকা দাবি করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্নিচার বাবদ এখানে বলা হলো 10% দাবি করা যায়। তাহলে তার ফার্নিচার কিনেছেন কত টাকায়? 40,000 টাকায়। অর্থাৎ শুধু তার দোকানে এইটুকু ফার্নিচারই আছে। এই 40,000 টাকার উপরে 10% আকারে তাহলে তার বাদ যাচ্ছে কত? 4,000 টাকা। তাহলে তার নেট ইনকাম যে 4,40,000 টাকা থেকে 4,000 টাকা বাদ যাচ্ছে।
বাদ গেলে তার এই বছর নেট ইনকাম হলো কত? 4,36,000 টাকা। এখন এর উপরে আপনি ট্যাক্স রেট অ্যাপ্লাই করবেন। এটা হলো কমন ইস্যুস। তাহলে এখানে তিনটা জিনিস পেলাম, যে বিয়োজন পেলাম, সাধারণ বিয়োজন, এরপরে পেলাম হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেগুলো সেগুলো বিয়োজন, আর ডেপ্রিসিয়েশন বিয়োজন করার পরে যে নেট ইনকাম হলো সেটির উপরে তাকে ট্যাক্স আরোপ করতে হবে বা আরোপ করা যাবে এবং তাকে ট্যাক্স পে করতে হবে। আমরা একটু দ্রুত আগাই, অলমোস্ট 1.5 ঘন্টা পার হয়ে গেছে। সেটা হচ্ছে ফার্ম হতে আয়। এটি আপনার সরাসরি কিন্তু আয়ের খাত নয়, মনে রাখতে হবে। যেমন আমি কর্মচারী শেয়ার স্কিম একটা পেয়েছিলাম, ওটা সরাসরি আয়ের খাত নয়। ওটা কিসের সাথে সম্পৃক্ত ছিল? ওটা ছিল চাকরি হতে আয়ের ক্ষেত্রে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তো ফার্ম হতে আয় এটি সরাসরি আয়ের খাত নয়, এটি কার সাথে সম্পৃক্ত? এটা বিজনেসের সাথে সম্পৃক্ত। তো ফার্ম হতে আয় এটা প্রয়োজন হয়, মাঝে মাঝে কখনো অঙ্ক আসে, এটার আবার সূত্র আছে যার কারণে একটু আমরা দেখাবো। ফার্ম বলতে কি বোঝায় ডিটেলস আমরা আলোচনা করবো না, ধরুন হচ্ছে ফার্ম মিন্স ফার্ম। এটা বলা হচ্ছে আয়কর আইন ধারা 2-58 বলা হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট 1932 সংজ্ঞায়িত যে কোনো ফার্মকে আমরা ফার্ম বলে অভিহিত করব। আচ্ছা, ফার্মের ক্ষেত্রে এর ক্যালকুলেশনটা কিভাবে হবে? আমরা ডিটেলস গেলাম না, শুধুমাত্র সংক্ষিপ্ত ভাবে দেখি যে কোন ফার্ম, ফার্ম মিন্স এটা তো বুঝতে পারছেন যে একটা প্রতিষ্ঠান আপনি নিজে দাঁড় করালেন, এ একটা প্রতিষ্ঠান, বি একটা প্রতিষ্ঠান, সি একটা প্রতিষ্ঠান, তিনজন মিলে এসে বললো ঠিক আছে আমরা তো আলাদা করে ব্যবসা করি, কিন্তু আমরা কথার কথা এই যে ফ্লাইওভারটা হচ্ছে এটার অনেক টাকা লাগবে, আমরা নিজেরা একা ঝুঁকি না নিয়ে তিনজন মিলে আমরা ফ্লাইওভারটা করে দিই, এবং যা লাভ হবে আমরা নিজেরা ভাগ করে নেব, নিজেদের মধ্যে পার্সেন্টেজ বিনিয়োগ করব আমরা। এই যে নতুন করে একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন, যেটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট প্রজেক্ট বা একটা কোনো বিষয় রান করে সেটা কার্যক্রম শেষ করে ফেলা। তো এরকম ফার্ম যদি কোনো কিছু হয়ে থাকে, তো সে ফার্মের আয়টা কিভাবে নিরূপণ করবে এবং তার ট্যাক্স কিভাবে নিরূপণ করবে? প্রথম কথা হলো, ফার্মের আয় এবং তার ব্যক্তির বিষয়ের আয় এটিকে আলাদা করে মেনটেন করতে হবে। প্রথমে ফার্মের এবং ব্যক্তি সঙ্গের মোট আয় নির্ধারণ করতে হবে এবং তারপরে মোট আয়ের ভিত্তিতে করদান নিরূপণ করতে হবে। যেটা আমি কমনলি বললাম যে প্রথমে ফার্মের আয়টা আগে বের করতে হবে, তারপরে সেখান থেকে আপনার যতটুকু অংশ, সেই অংশের আয়টা নিয়ে আপনি পরবর্তী কাজ করবেন। আরো সহজ করে বললে, ধরেন আপনি এখন মেট্রো রেল হচ্ছে, আমরা অত বড় প্রজেক্টে না যাই, ছোট একটা বিষয় বলি যে একটা কোনো একটা নদী খাল খনন হবে। নদী খাল খননের সময় আপনার একটা জয়েন্ট ভেঞ্চার একটা ফার্ম করে ফেললেন, 3টা প্রতিষ্ঠান বা 4টা প্রতিষ্ঠান মিলে। তো 4জন প্রতিষ্ঠান কেউ বললো ঠিক আছে আমরা তাহলে 4জনে সমান টাকা দিব, 25% করে শেয়ার নিয়ে, হয়তো এখানে খরচ হবে 20 লাখ টাকা, তাহলে আমরা সবাই 5 লাখ টাকা করে বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে এখান থেকে যা লাভ হবে সেটা আমরা পরে ভাগ করে নিব। তাহলে এখানে পার্সেন্টেজ কত? প্রত্যেকের পার্সেন্টেজ 25%। যদি চুক্তিতে এমন হয় যে কারো 30% হবে, কারো 40% হবে, আর কারো 15-15, তাহলে 30, 15-15, 30, 30 আর 40, 70, আর একজন 30, 100, এরকমও হতে পারে। তাহলে প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক করে নিয়ে নিজের রিটার্ন তৈরি করার আগে ফার্মের রিটার্ন তৈরি করতে হবে, আগে ফার্মের আয়টা নিরূপণ করতে হবে। দেন আপনার যতটুকু অংশে আসলো, যতটুকু প্রফিট হলো, ধরে নেন সেখান থেকে আপনার আয় হলো 10 লাখ টাকা। তো যদি সবারই সমান পার্সেন্টেজ থাকে তাহলে আপনার ক্ষেত্রে কত টাকা আসলো? 2.5 লাখ টাকা। যদিও এই 2.5 লাখ টাকা সরাসরি আমরা মুখে বলে দিলে পারবো না, এটার জন্য আলাদা সূত্র আছে। তো ধরে নিলাম যার যত অংশ আসলো, কারো 2.5 লাখ আসলো, কথা কথা এখানে যদি কারো পার্সেন্টেজ কম বেশি হয় তাহলে কেউ হয়তো 3 লাখ আসলো, কারো হয়তো 1.5 লাখ আসলো। তো যার যে আয়টা আসবে সে আয়টা আপনার যখন মেন রিটার্ন করতে যাবেন, আপনার বিজনেসের রিটার্ন কিংবা আপনার ব্যক্তি রিটার্ন, সেটার সাথে সম্পৃক্ত স্যার করবেন। একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে ফার্মের যে আয়টা 10 লাখ টাকা, হুম। ওই আয়টা ব্যক্তির ক্ষেত্রে যে স্ল্যাব, ওই স্ল্যাবে তো ট্যাক্স দেবে তাই না? ফার্ম নো ফার্ম নো 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 নো, না না না, ওভাবে দেবেন না। স্ল্যাব ওটা ঠিক আছে, কিন্তু স্ল্যাবটা আমরা ঠিক করব কিভাবে, আগে আয় বের করতে হয়। স্ল্যাব রেট ঠিক আছে, আপনি যেটা বলছেন ব্যক্তির স্ল্যাব না, যে এটা 3.5 লাখ টাকা, তারপরে হচ্ছে 1 লাখ টাকা, জি ওই স্ল্যাব ঠিক থাকবে, কিন্তু আমরা ফার্মের আয় বের করার জন্য একটা মেথড আছে। আগে তো আমাকে আয় বের স্যার, করতে হবে, ওটা তাই তো না? ব্যক্তির ক্ষেত্রে ওই মেথড দিয়ে ইনকামটা বের করতে হবে, নো কিন্তু নো নো, ফার্মের যে ইনকামটা ওইটার ট্যাক্স দিতে হবে না? ফার্মের নামে রিটার্নটা দিতে হবে না এক্স্যাক্টলি, আগে? আমি বুঝতে পারছি। আমি স্লাইডটা শেষ করি, আপনি অ্যান্সার পেয়ে জি যাবেন। জি, ঠিক প্রথম আছে। কথা হচ্ছে যে আমার ফার্ম থেকে যে আয় হলো, এই আয়টা কত টাকা হলো সেটা আমাকে বের করতে হবে, সেটার একটা মেথড আছে। 2 নম্বর পার্ট হলো ফার্মের ট্যাক্স দিব। ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা হবে আমার নেট ইনকাম, সেটা আমার ফাইলে যাবে পার্সেন্টেজ অনুযায়ী। 3 নম্বর হচ্ছে আপনি যেখানে একটা ট্যাক্স দিয়ে গেলেন, এই ট্যাক্সটা আপনার ফাইলে আবার ক্রেডিট পাবেন, কিন্তু ক্রেডিট যে পাবেন সেটা কোন হিসেবে পাবেন সেটার একটা ফর্মুলা আছে। তো এটার জন্য একটু লম্বা সময় লাগে, আমরা ডিটেলস এত বেশি যাব না, সংক্ষিপ্তভাবে মনে রাখেন। ফার্মের আগে আয় বের করার মেথডটা দেখি আমরা। ধরেন একটা ফার্ম,
এই আপনি এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটা ফার্ম, তো ফার্ম থেকে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান সহজ করে বললে। তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হয়, যে হয় লাভ বা লস কিছু হবে। তার যে লাভ হলো এটা তো আপনি পাচ্ছেন হাতে। তো ধরেন একজন একটা ফার্মের ক্ষেত্রে দিন শেষে বা বছর শেষে, দিন শেষ না বছর শেষে, অর্থাৎ কর বছর শেষে তার আয় হলো 24 লাখ টাকা। এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে, ফার্ম যখন তৈরি করবেন তখন আপনাকে এই অ্যাক্ট অনুযায়ী ডিড করতে হবে, একটা ডিডের মধ্যে বলতে হবে আপনার এখানে শেয়ার কত পার্সেন্ট ছিল। তো বলা হচ্ছে এখানে ধরে নেন যে সেই প্রতিষ্ঠানে 4 জন ছিল, 4 জনের মধ্যে প্রত্যেকের শেয়ার ছিল সমানভাবে, অর্থাৎ 20%, 5% আকারে। তাহলে আমরা যাই, এবার হচ্ছে উক্ত ফার্মের কর দায় কত হবে আমরা একটু বের করতে হবে। এখানে দুটো বিষয়, একটা ফার্মের কর দায় আর ফার্মের কর পরিবর্তে অংশীদারের প্রত্যেক ফার্ম হতে কত টাকা আয়, সেটা একটা পার্ট। তো আপনি যেটা প্রথমে বলছিলেন যে ফার্মের স্ল্যাব কোনটা হবে, স্ল্যাব হচ্ছে ব্যক্তির স্ল্যাব। প্রশ্ন হতে পারে এই বিষয়গুলো কোথায় বলা আছে, এটা হচ্ছে আপনি আয়কর অর্থ আইন, যেটা অর্থ আইনেই পাবেন। অর্থ আইন শুরুই হয় মূলত 2-3টা সেকশনের পরে যে রেট শুরু হয়, রেটে ওখানে লেখা থাকে আহ, অনিবাসী বাংলাদেশী সহ, শব্দটা এইভাবেই থাকে, অনিবাসী বাংলাদেশী সহ। তার মানে বাংলাদেশী জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি তিনি বিদেশে থাকেন তার জন্য, বাংলাদেশী নিবাসী ব্যক্তি তার জন্য, এবং ফার্মের জন্য নির্ধারিত হার। তাহলে কি কি পাইলাম এখানে, অনিবাসী বাংলাদেশী, নিবাসী বাংলাদেশী এবং ফার্ম, সবার জন্য নির্ধারিত ওর যে রেট, সে রেট এই যে এখন এই বছরের জন্য যে রেট আছে সেটা এরকম, যে 3.5 লাখ টাকা, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, তারপরে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের ক্ষেত্রে 25%। যিনি প্রশ্ন করেছিলেন আপনি পেয়েছেন অ্যান্সার, যে আপনার রেটটা যে পেলাম। জি আচ্ছা, স্যার। ওকে, তাহলে আমরা জাস্ট এই স্ল্যাব অনুযায়ী 24 লাখ টাকার ট্যাক্স বের করলাম, কত, 3,57,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ইনকাম হয়েছে 24 লাখ টাকা, নেট ইনকাম, সেখান থেকে ট্যাক্স হলো আমার 3,57,000। তাহলে আমার এখন ইনকাম থাকতেছে কত, আমার প্রফিট থাকতেছে কত, টোটাল 20,42,000 টাকা। না, এখানে একটু চেঞ্জ হবে, 20,42,500 টাকা হবে আর কি বেসিক্যালি। আমরা যদি এটা ঠিক করে নেই, সম্ভবত এটা 20,42,500 টাকায়, এই যে এখানে 5 হবে একটা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যে যার যার শেয়ার অনুযায়ী চলে গেল। তাহলে 4 জনের শেয়ার কত ছিল, তাহলে 20 লাখ টাকা, 42,500 টাকাকে 4 দিয়ে ভাগ করলে 5,10,625 টাকা এখানে তার শেয়ার ইনকাম চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে টাকা ট্যাক্স দিয়ে গেলেন, কত টাকা দিলেন, 3,57,000 টাকা ট্যাক্স দিলেন, এই টাকাটা তাহলে কি হবে, এই টাকাটা তিনি ক্রেডিট পাবেন, কিন্তু পুরো টাকা কি ক্রেডিট পাবেন বলা হচ্ছে না, এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে এরকম, যে মোট আয়ের উপর হিসাবকৃত কর ফার্ম বা ব্যক্তি সঙ্গে শেয়ার আয় সহ। একদিনে আসলে অনেকগুলো বিষয় আলোচনা করলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একটু কনসেন্ট্রেট করলে সহজ হবে। দেখেন এখানে কি বলা হচ্ছে, 8 লাখ টাকা ধরেন সে ব্যক্তির নিজস্ব ইনকাম ছিল, সাথে ফার্ম থেকে আয় পেয়েছেন কত টাকা, এই যে 4 দিয়ে ভাগ করার পরে 5,10,625 টাকা, অর্থাৎ তার টোটাল ইনকাম হলো এই বছরে 13,10,625 টাকা। এই 13,10,000-এর উপরে আপনি আবার নিজের মতো করে স্ল্যাব আরেকটা বেস করবেন। আগের স্ল্যাবটা ছিল ফার্মের জন্য স্ল্যাব, আর এখনকার স্ল্যাবটা কি, ব্যক্তি নিজের জন্য। অর্থাৎ আমি আপনি সে ফার্মের পার্টনার, আমার নিজস্ব ইনকাম সহ ফার্মের আয় দিয়ে যে স্ল্যাব বের করলাম, আমার তাতে করে কত টাকা আসলো, 1,14,994 টাকা, 1,14,094 টাকা আমার ট্যাক্স আসলো। এখন প্রশ্ন হচ্ছে ওই যে টাকাটা আমার আসছিল, প্রথম 3,57,000 টাকা আমি ট্যাক্স দিলাম, সেটাকে আমি এখন মাইনাস করবো কি করে, সেটা মাইনাস করতে হবে এই সূত্র অনুযায়ী। এই সূত্রটা প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আপনি বইয়ে পাবেন, বেসিক্যালি ধারা 80 অনুযায়ী একটা বইয়ে পাবেন। এটা কি আছে এখানে, বলা হচ্ছে ট ডিভাইড ইকুয়াল টু ক ইন্টু উইদিন ব্র্যাকেট খ ডিভাইডেড বাই গ। তাহলে আমরা যাই, ট মিনস হচ্ছে মোট আয়ের উপর হিসাবকৃত কর ফার্ম বা ব্যক্তি সংঘের শেয়ার আয় সহ, এটা হচ্ছে ক। আর খতে মিন করতেছে ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত শেয়ার আয়, গতে হলো ফার্ম বা ব্যক্তি সংঘের হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয়, এবং টতে বলা হলো গড় হার। ট মিনস মানে আমরা যে সূত্রটা বের করবো আর কি। তাহলে এখন ইকুয়েশনটা ফেলেই ভাবে যে তার ট্যাক্স কত, এই যে ক মিনস হচ্ছে মোট আয়ের উপরে ট্যাক্স। মোট আয় মিনস এই যে তার দুটো আয়, নিজস্ব আয় 8 লাখ এবং ফার্ম থেকে যে আয় হয়েছে 5,10,000, এটার উপর ট্যাক্স তার কত হয়েছে, একদম শেষে দেখেন 1,14,094 টাকা আমি নিয়েছি, এখানে 1,14,094 টাকা নিয়েছি। খ মিনস কত, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত শেয়ার আয়, আমি ফার্ম ব্যক্তি সংঘ থেকে কত টাকা পেয়েছি, এই যে 4 দিয়ে ভাগ করার পরে নিচে দেখেন সবার নিচে 5,10,625 টাকা নিয়েছি, এখানে নিয়েছি।
গতে আসছে কি, ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয় কত টাকা। এই যে আগের স্লাইডে যাই, এই প্রথমে যে লেখা আছে যে মোট আয়ের উপর হিসাবকৃত কর কত টাকা, 8 লাখ প্লাস 5,10,000। এই 8 লাখ টাকা হচ্ছে আমার নিজস্ব ইনকাম। দুটো ইনকাম মিলে কত, 13,10,625। জাস্ট ফ্রেমে ফেলে দেবেন, ফর্মুলাতে ফেলবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। এখন অঙ্কে দিয়ে দিয়ে কি হয়, তাহলে 1,14,000 টাকা গুণন 5,10,625 ভাগ 13,10,625, যা হচ্ছে সেটা হচ্ছে আমার ট্যাক্স। কত টাকা এখানে, গড় হারে কর, অর্থাৎ 44,452 টাকা আমি সুবিধা পাবো যে ফার্ম থেকে আমাকে দেওয়া হয়েছে। এটা এখানে, আচ্ছা সরি, এখানে দেখি নিচে যেটা আছে ব্যক্তি কর্তৃক, তাহলে প্রদেয় কর। তাহলে প্রদেয় কর তাহলে কত হবে, বেসিক্যালি আমার ট্যাক্স হওয়ার কথা ছিল এটা, এই যে দেখেন 1,14,000, 94,000 টাকা ট্যাক্স, কত 94 টাকা ট্যাক্স হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন ট্যাক্স দিব কত, এই যে 44,452 টাকা বাদে, বাদ বাকি টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। আর যদি এখানেও আমার কোনো উৎসেচক কাটা হয়ে থাকে তাহলে সেটা বাদ যাবে। এই জাস্ট এই অংশটা আপনি কেউ নোট রাখতে পারেন, তাহলে ফার্ম সংক্রান্ত কোনো ইস্যু আসলে, মানে ম্যাথ আসলে আপনি এটা ক্লিয়ার হবেন। ফার্মটা সাধারণত কম আসে, কিন্তু যদি এসে যায় একটা সূত্র মনে রাখলে চলবে। ওকে।